ইসরায়েলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হুমকি সেটি হতে পারে লেবাননের হিজবুল্লাহ। সেখানে কিন্তু কোনো পদক্ষেপ তাকে এই মুহূর্তে গ্রহণ করতে দেখা যাচ্ছে না, কারণ হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি সামরিকভাবে দক্ষ এবং শক্তিশালী। সেখানে আক্রমণ করলে যে প্রতি উত্তর আসবে সেটি তার জনপ্রিয়তাকে কমাতে পারে। তার মানে আমরা বলতে পারি গাজায় যে সাম্প্রতিক হামলা আবার শুরু হয়েছে এটি একেবারেই হিসেব নিকেশ করা হামলা, যেটি মূলত উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং তার যে পড়ন্ত জনপ্রিয়তা সেটিকে আবার ফিরিয়ে আনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে চলেছি যুদ্ধের বিচ্ছিন্নতাবাদ তত্ত্ব সম্পর্কে, ডাইভার্সনারি থিওরি অফ ওয়ার। এটি হলো এমন একটি তত্ত্ব যেখানে বলা হয় যদি কোনো রাজনৈতিক নেতা বা সরকার প্রধান অভ্যন্তরীণ কোনো গুরুতর ব্যাপারে জনসমর্থন হারাতে থাকেন বা বিপদে থাকেন, তখন এই জনসমর্থনকে রিগেইন করার জন্য তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্র বা আন্তর্জাতিক যুদ্ধ বা আক্রমণের মতো ঘটনা ঘটিয়ে থাকেন, যার ফলে জনগণের নজর আভ্যন্তরীণ বিষয়ের থেকে বাইরের বা বৈশ্বিক বিদেশি ঘটনার দিকে চলে যায়। এটির কারণ হচ্ছে সবাই নিরাপত্তার প্রশ্নে একজোট, নিরাপত্তার প্রশ্নে কেউই ছাড় দিতে রাজি হন না। যুদ্ধ, যেটি জাতীয় সংহতি সৃষ্টি করতে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে যুগে যুগে ব্যবহৃত হয়ে এসেছে। এই তত্ত্বটি ইসরায়েলের সাম্প্রতিক যে গাজা আক্রমণ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য বুঝতে আমাদেরকে সহায়তা করতে পারে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে বেশ কিছু আভ্যন্তরীণ চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি তার জোট সরকার অত্যন্ত নাজুক অবস্থায় আছে, যা ডানপন্থীদের চরম সমর্থনের উপরে ভিত্তি করে চলছে। সাম্প্রতিক সময়ে বাজেটে যে বিরোধিতার শিকার তিনি হয়েছেন সেটি তার অস্তিত্বকে হুমকির মুখে পড়েছে। তার রাজনৈতিক পদবি সবগুলোই রয়েছে হুমকির মুখে। এছাড়াও নেতানিয়াহু নিজেও একাধিক দুর্নীতি মামলায় জড়িত, যা তার জনসমর্থনকে কমিয়ে দিয়েছে পূর্বের যে কোনো সময়ের তুলনায়। তার বিরুদ্ধে জন্ম দিয়েছে জনবিক্ষোভ। ইসরায়েলের অর্থনীতি কোভিড-19 মহামারীর পরে সরকারের বিভিন্ন কার্যক্রম এবং ফিলিস্তিনিদের সাথে চলমান সংঘাত নিয়ে নেতানিয়াহুর নীতি বিভিন্ন সময়ে সমালোচনার সম্মুখীন হয়েছে, এমনকি দেশের অভ্যন্তরেও বিক্ষোভ হচ্ছে। গাজায় যে সামরিক অভিযান বাড়িয়ে নেতানিয়াহু সম্ভবত এটি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি বহিঃশত্রুর আক্রমণ থেকে জনগণকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর এবং জনগণকে দেখাতে চাইছেন যে তাদের নিরাপত্তার জন্য তিনি কি করতে পারেন। এটি হচ্ছে ডাইভার্সনারি থিওরির একটি ক্লাসিক কৌশল। ডাইভার্সনারি থিওরিতে বলা হয় বাহ্যিক সংঘাত জাতীয় ঐক্য গঠনে সাহায্য করে এবং আভ্যন্তরীণ বিভেদ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। ইসরায়েলের ক্ষেত্রে ঠিক একই ঘটনাগুলো ঘটছে বলেই বিশ্লেষকদের মত। নেতানিয়াহুর যে মিত্রদের সমর্থনের ফলে তার সরকার টিকে আছে, সেই ডানপন্থীরা গাজায় আরও হত্যাযজ্ঞ এবং ধ্বংসের পক্ষে, সাথে ওই এলাকায় ইসরায়েলি জনবসতি স্থাপনেও তারা খুব আগ্রহী। তাদের সমর্থনের জন্য, তাদের কট্টরপন্থী সমর্থনের জন্য নেতানিয়াহু এই হামলাটি চালিয়ে যাচ্ছেন, যেটি আসলে কোনো প্রয়োজন ছিল বলে কোনো বিশ্লেষক মনে করেন না। ইসরায়েলি জনগণ অনেক বিষয়ে তারা নানা মতে বিভক্ত হলেও জাতীয় নিরাপত্তার নামে সামরিক পদক্ষেপের প্রতি তাদের সবসময় সমর্থন ছিল। হামাসের বিরুদ্ধে গাজার যে অভিযান, এটিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছেন নেতানিয়াহু, যেটি তার জনপ্রিয়তার যে ভাটা সেটিকে আপাতদৃষ্টিতে কিছুটা কমিয়ে দিবে বলেই আশা করা যায়। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু সেনাবাহিনীতে তার যে পছন্দের মানুষ তাদেরকে উচ্চ পদে নিয়োগ দিয়েছেন এবং সেনাবাহিনীকে ব্যবহার করছেন তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে। একটা বিষয় খেয়াল করেছেন, গাজাতে হঠাৎ করে বিমান হামলা শুরু করলেও স্থল হামলা কিন্তু বন্ধ আছে, কারণ নেতানিয়াহু একটি সেফ গেম খেলতে চান, যেখানে হামলা করা হবে, জনগণকে বোঝানো হবে যে আমরা আপনার জন্য কেয়ার করি, কিন্তু নিজেদের যেন ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা না থাকে। যদি এই যুদ্ধে নেতানিয়াহু সৈন্য হারান তাহলে সেটি তার অভ্যন্তরীণ চাপকে আরও কঠোর করে তুলতে পারে। সুতরাং তিনি যেটা করেছেন, তিনি বিমান হামলার মাধ্যমে হামলা চালাচ্ছেন যাতে নিজস্ব ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারেই না হয়। পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতির একটি তত্ত্ব হচ্ছে নো রুলস, মানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা তিনি করবেন না। তিনি তার পছন্দ মতো, সময় মতো, ইচ্ছে মতো তার পররাষ্ট্রনীতি সাজাবেন, যেটি নেতানিয়াহুর সাথে বেশ অনেকখানি মিলে যায়। নেতানিয়াহু আন্তর্জাতিক যেই চাপ, যেই সমালোচনা, সেটিকে উপেক্ষা করে
আবার এই সামরিক হামলার পরিসর বাড়িয়েছেন এবং মহিলা, শিশু, বৃদ্ধ সহ নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে বোমা হামলা চালিয়ে মারছেন। তবে ডাইভার্সনারি থিওরিতে নেতানিয়াহুকে বিশ্লেষণ করলে তার কিছু ঝুঁকিরও সম্ভাবনা আছে। সেই ঝুঁকিগুলোর কথা এবার বলছি। যদি সংঘাত আরও বাড়ে এবং ইসরায়েলি সৈন্যরা স্থল অভিযান শুরু করে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেটি জনগণকে তার বিরুদ্ধে বিক্ষোভে উস্কে দিতে পারে। এমনিতেই আমরা দেখছি বিগত কয়েকদিনে ইসরায়েলের আভ্যন্তরে যুদ্ধবিরোধী মানুষ মিছিল সমাবেশ করেছে। গাজায় এই যে বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা, গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটি মানবিকতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে অপরাধ ইসরায়েল করছে, কোনো সভ্য সমাজ, সভ্য রাষ্ট্র সেটিকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এর ফলাফল হয়তো একসময় ইসরায়েল বা নেতানিয়াহু দেখতে পাবেন। আবার এই হামলার ফলে যদি গাজা বা পশ্চিম তীরে আবার দীর্ঘস্থায়ী কোনো সংঘাত শুরু হয়, যদি সংঘাত চলতেই থাকে, তাহলে ইসরায়েলের নিরাপত্তা পড়তে পারে হুমকির মুখে। কারণ তখন আবার কোনো আক্রমণ হয়তো ধেয়ে আসতে পারে ইসরায়েলের সাধারণ মানুষের দিকে। ডাইভার্সনারি থিওরি অফ ওয়ার অনুযায়ী নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানটি একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে শুরু করেছেন, যেটি মূলত তার আভ্যন্তরীণ যেই সমস্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সেগুলো থেকে জনগণের দৃষ্টিকে ফেরানোর জন্য, তার যে পড়তি জনপ্রিয়তা সেটিকে আবার অর্জন করার জন্য। এটিই মূল কারণ। এবং এই কারণটির জন্য তিনি হাজার হাজার নিরপরাধ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ সহ নিরস্ত্র মানুষকে পিঁপড়ে পাখির মতো গুলি করে মারছেন, যেটিকে মানবতা বিরোধী অপরাধের একটি চূড়ান্ত উদাহরণ হিসেবে আমরা সারা জীবন বলে যেতে পারবো। কিন্তু এই হামলাটি কি খুব জরুরি ছিল? কোনো বিশ্লেষক এটার কোনো প্রয়োজনীয়তা দেখছেন না। কারণ এত দীর্ঘ সময়ে আক্রমণের সম্মুখীন হয়ে হামাস যে তার শক্তি হারিয়ে একেবারেই পঙ্গুত্ব বরণ করেছে, সেটি বলার আর অপেক্ষা রাখছে না। এই সময়ে হামাসকে আক্রমণের নামে গাজার হাজার হাজার মানুষকে উদ্বাস্তু করা, হত্যা করা সহ এই যে ভূরাজনৈতিক যে উদ্দেশ্য, সেটিকে হাসিল করার মাধ্যমে গাজার ভূমি দখলের যেই প্রক্রিয়া নেতানিয়াহু শুরু করেছেন, এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে আবার নতুন করে অনেক বড় পরিসরে ইহুদি জনবসতি স্থাপন করা, সেটি চূড়ান্ত লক্ষ্যের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন, যেটি তাকে এনে দিতে পারে জনসমর্থন এবং জনপ্রিয়তা দেশের অভ্যন্তর থেকে। কিন্তু বিশ্লেষণের এই পর্যায়ে আমরা আবার দেখতে পাবো যে হামলার যে ক্ষয়ক্ষতি, সেটিকে হ্রাস করার জন্য ইচ্ছাকৃতভাবেই নেতানিয়াহু হামলা করেছেন হামাসকে গাজাতে। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হুমকি সেটি হতে পারে লেবাননের হিজবুল্লাহ। সেখানে কিন্তু কোনো পদক্ষেপ তাকে এই মুহূর্তে গ্রহণ করতে দেখা যাচ্ছে না, কারণ হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি সামরিকভাবে দক্ষ এবং শক্তিশালী। সেখানে আক্রমণ করলে যে প্রতি উত্তর আসবে, সেটি তার জনপ্রিয়তাকে কমাতে পারে। তার মানে আমরা বলতে পারি গাজায় যে সাম্প্রতিক হামলা আবার শুরু হয়েছে, এটি একেবারেই হিসেব নিকেশ করা হামলা, যেটি মূলত উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং তার যেই পড়ন্ত জনপ্রিয়তা, সেটিকে আবার ফিরিয়ে আনা। ডাইভার্সনারি থিওরির এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, এর মধ্যে আপনি কি এমন কোনো রাষ্ট্রনায়ককে দেখতে পান যে যিনি এই তত্ত্ব ব্যবহার করে নিজের জনপ্রিয়তাকে বাড়িয়ে নিচ্ছেন, আশেপাশের দেশগুলোতে চোখ বুলাতে পারেন? যদি খুঁজে পান, লিখে জানান কমেন্টে। আমরা আশা করছি আজ গাজা পরিস্থিতির আশু উন্নতি হবে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।